আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের আমি লম্বা বেজ বিল্ডিংয়ে কেন দেওয়া হয়, যেটাকে টানা বেজ বলা হয়, সেখানে পাশাপাশি শর্ট বিম কেন ব্যবহার করতে হয়, আজ এই নিয়ে আপনাদের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। মূলত আপনারা বা আমরা যখন একটি বিল্ডিং নির্মাণ করতে চাই, তখন কিন্তু একটি বিল্ডিং 5 তলা, 6 তলা, 7 তলা যত বড় বহুতল ভবন করেন না কেন, সেটি 2 তলার উপরে হলেই মাটি পরীক্ষা করতে হয়, মাটির সয়েল টেস্ট করতে হয়। সেই মাটির সয়েল টেস্টের উপর রিপোর্ট নির্ভর করে আপনার মাটির কি সমস্যা নাকি কি ভালো মন্দ কি আছে। তো যদি সেখানে বেশি রকম সমস্যা হয়ে থাকে মাটির গভীরতায়, তাহলেই কিন্তু ইঞ্জিনিয়ার আপনাকে পাইলিংয়ের কথা বলে থাকে। যদি সেখানে বেশি রকম সমস্যা হয়ে থাকে, তাহলে সেটি কিন্তু আপনাকে কাস্টিং সিডো পাইল বলা হয়। তো যাই হোক, যদি আপনার বিল্ডিংয়ে মাটি কিছু সমস্যা থাকে, সেখানে কিন্তু টানা বেজ দিতে বলা হয়। টানা বেজ দিলে হয় কি, আপনার প্রতিটি কলম থেকে প্রতিটি কলমের পুটিংয়ে জোড়া থাকে, জোর করে সেই জন্য একইভাবে টানা বেজ দিয়ে থাকে। আরেকটি বিষয়, টানা বেজ দেওয়ার পরও কিন্তু অনেকে মাঝখানে যে একটি শর্ট বিম থাকে, সেই শর্ট বিমগুলো দেয় না। তো আসলে শর্ট বিমগুলো দিলে হয় কি, আর না দিলে এই বা কী সমস্যা হয়। যদি আপনি শর্ট বিম দিয়ে না থাকেন, তাহলে ডাইরেক্ট বেজ করার পরও, টানা বেজ করার পরও সেটা মাঝখান থেকে দেখা গেছে, আপনি খেয়াল করবেন, আপনি যখন দুটি চেয়ারে শুয়ে থাকবেন, মাঝখানে গ্যাপ থাকবে, তখন আপনি ভেঙে পড়বেন। তেমনি যদি সমতলভাবে থাকে বিমটা, তাহলে প্রতিটি কলমের জোড়া, প্রতিটি কলম জোর নেয়, সেই বিমটি আপনার লোড নেবে। সেই জন্যই এই বিমগুলো দিয়ে থাকে। তবে আপনার সবচেয়ে বেশি যেটা, আমি কিন্তু মূলত একজন কন্ট্রাক্টর, দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি, কিন্তু যেটি বড় কথা, সেটি অবশ্যই আপনাকে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কখনোই একটি বিল্ডিং করবেন না। সেটি করতে গেলে আপনাদের অনেক সময় অনেক বিঘ্ন ঘটে, অনেক সমস্যা হতে পারে। মনে রাখবেন, একটি বিল্ডিং একদিনের জন্য নয়, এটা চিরস্থায়ী। আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু এই বাড়িটা কিন্তু ঠিকই এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাহলে আমার ছেলে সন্তান, আপনার ছেলে সন্তানের জন্য রেখে যাওয়া একটি সম্পদ, অবশ্যই সেটি সঠিকভাবে হতে হবে। তার জন্য অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান প্রয়োজন, প্ল্যান অনুসারেই একটি বিল্ডিং নির্মাণ করবেন। এই কাজগুলোতে আরও বিভিন্ন কিছু কোয়ালিটি রয়েছে, সেগুলো আপনার যে ইঞ্জিনিয়ার হলেই আপনার কাজটি সঠিক হবে এমন তো নয়। অবশ্যই এখানে আপনাকে একজন দক্ষ অভিজ্ঞ একজন কন্ট্রাক্টর দিয়ে কাজ করাতে হবে। সেই কন্ট্রাক্টরটি আপনার যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান রয়েছে, সেই প্ল্যান সে বুঝে কিনা, সে অনুসারে সেই অনুপাতে কাজ করতে পারে কিনা, এখানে কিভাবে রড ভান্ডিং করা হচ্ছে, কিভাবে কলমে রড ভান্ডিং করা হচ্ছে, কিভাবে কলমগুলো সাজানো হচ্ছে, সেই সম্পর্কে কতটুকু ধারণা আছে, সেই ব্যাপারগুলো অবশ্যই জানবেন। মনে রাখবেন, আমার কিন্তু 2 টাকা লাভ হবে না, 2 টাকা লস হবে না। তবে লাভ হবে যদি আপনি আমার একটি কথা শুনে আপনি যদি সেই অনুসারে কাজ করেন, হয়তো আমার কথা কখনো হলেও আপনার মনে পড়বে। এই যে দেখতেছেন, এখানে কিন্তু ঢালাই দেওয়া হয়ে গেছে অলরেডি। ঢালাই দেওয়ার পর যেই কাজটি করতে হয়, এখানে কিন্তু অবশ্যই আপনাকে বিডি বালু ফেলতে হবে। এখানে যে মাটিটি ফেলানো হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি এঁটেল মাটিও নয়, আবার পুরোপুরি ভালো মাটিও নয়, তবে দোআঁশা মাটি রয়েছে এখানে। তবে এই দোআঁশা মাটি ফেলতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এখানে আপনার বিডি বালু ফেললে সবচেয়ে ভালো বেশি, তাহলে পানি দিলে সাথে সাথে সেটি বসে যাবে। তবে এভাবে নয়, সবসময় যখন বালু ফেলবেন, সেখানে সাথে সাথে অবশ্যই মোটরের লাইন ছেড়ে দিবেন,
তাহলে মাটিটি বারে বারে বসে যাবে, অন্যথায় কিন্তু এখানে যে দেয়ালটা থাকে সেই দেয়ালটা ফেটে যেতে পারে। ফেটে গেলে কিন্তু সেটি সমস্যা হয়ে যাবে, তখন দেয়াল আপনার